দর্শক, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি 32 নাম্বার ধানমন্ডির যে 32 নাম্বার রয়েছে সেই 32 নাম্বার থেকে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উৎসুক জনতা এখানে ভিড় করছেন। মূলত এই বাড়িটি এখন এই বাড়িটিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই বাড়িটি মূলত বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে এবং এই গুড়িয়ে দেওয়ার পরে মূলত এখানে শত শত এবং হাজার হাজার মানুষ এখানে ভিড় করছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে ভিড় করছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই 32 নাম্বারের নিচে আন্ডারগ্রাউন্ডে আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানা গেছে এবং এই আয়নাঘর দেখতে শত শত হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে একটি গাছকে উপড়ে ফেলা হয়েছে। একটি গাছকে উপড়ে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে আলেম ওলামা এবং মৌলবী সহ সব মাদ্রাসা শিক্ষার্থীরাও এটি দেখতে আসছে। বাড়িটি এতটাই ভঙ্গুর অবস্থায় যে কোনো মুহূর্তে বাড়িটি মূলত ধসে পড়তে পারে। এরপরও অনেকটা নির্ভয়ে এবং অনেকেই কেউ কাউকে অভয় দিচ্ছে না, অনেকে নির্ভয়ে মূলত ওপরে উঠে যাচ্ছে এবং ওপর থেকে সবাই নিজের মনের আনন্দে সবাই সেলফি তুলছেন। দর্শক, আজকে যে আয়নাঘরের যে সন্ধানটি পাওয়া গেছে, চলেন আমরা সে আয়নাঘরের এই সন্ধানটি দেখি এবং মূলত এই আয়নাঘরের যে বিষয়টি দেখা গেছে যে এখানে অনেক স্যান্ডেল, পাশাপাশি চুল এবং মানুষের কয়েকটি জামা কাপড় উদ্ধার করা হয়েছে। এই জামা কাপড় এবং এই স্যান্ডেলগুলো কোথা থেকে আসলো এই বিষয়টি আমরা দেখব। একজন দর্শক অলরেডি দেখে আসছেন যে আয়নাঘর ওইদিকে এবং তিনি বলছেন যে এই আয়নাঘর নিয়ে একটি রহস্যের জট তৈরি হয়েছে, কারণ এখানে কয়েকটি স্যান্ডেল এবং মানুষের জামা কাপড় উদ্ধার হয়েছে এবং এটি গতকাল এবং আজকে পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়েছে যে এই আয়নাঘরে, কারণ আপনারা জানেন যে গত সরকারের সময় শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তিনি একটি ডিটেনশন ক্যাম্প, যেটি হচ্ছে গোপন বন্দিশালা অথবা হিটলার এবং নাৎসি বাহিনীর মতো একটি গোপন বন্দিশালা তিনি তৈরি করেছিলেন এবং এই বন্দিশালায় মূলত অসংখ্য লোকজনকে তিনি আটকে রেখেছিলেন এবং এই আটকে রাখার কারণে মানুষের মধ্যে ভয় এবং ভীতি ঢুকে যায়। পাশাপাশি এই ভয় এবং ভীতি থেকে মূলত এই গণতন্ত্রের যে সংগ্রাম এবং মানুষের মুক্তির যে সংগ্রাম, এই সংগ্রামে অনেকে নির্ভয়ে অনেকে আন্দোলন সংগ্রামে নামতে পারেনি এবং দেখতে পাচ্ছেন মূলত যে এই যে আন্ডারগ্রাউন্ড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আন্ডারগ্রাউন্ডে মূলত এই যে আন্ডারগ্রাউন্ডে মূলত দেখতে পাচ্ছেন যে এখানে একটি মানুষের জামা পরে আছে এবং এই কার পার্কিংটি আপনারা দেখতে পাচ্ছেন। এই কার পার্কিংয়ের যে বাম দিয়ে পাশে এই যে ডান হয়ে যে সিঁড়ি রয়েছে, মূলত এই সিঁড়ি দিয়ে মূলত নামলেই আপনারা দেখতে পাবেন এবং এই কার পার্কিংয়ের নিচেই মূলত এই যে এখানে বলা হচ্ছে যে এটি আয়নাঘরের মতো এবং এখানে অসংখ্য জামা কাপড় এবং তার এবং সুতা সেটি পরে রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এইটি মূলত যে আয়নাঘর বলা হচ্ছে এবং এটি মূলত আয়নাঘর এবং এখানে যে পানি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানিগুলো মূলত এই পানি কোত্থেকে আসলো সেই বিষয়টি কেউ এখনো বলতে পারেননি, কারণ হচ্ছে এখানে কয়েকজনের আশপাশে যে বাসাগুলো রয়েছে সে বাসার লোকজনগুলো তারাও এই বিষয়ে কোনো কথা বলছেন না, তারা নীরবে রয়েছেন, তারা কোনো এই বিষয়ে মন্তব্য করছেন না এবং দেখতে পাচ্ছেন যে এই পুরো যে আন্ডারগ্রাউন্ড রয়েছে এই আন্ডারগ্রাউন্ড মূলত
এবং এই আন্ডারগ্রাউন্ডের ফলে মূলত এই যে আয়নাঘরের কথা বলা হচ্ছে যে এই আন্ডারগ্রাউন্ড মূলত আয়নাঘর বলে বিবেচিত করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে যে একটি সুড়ঙ্গ রয়েছে, এই সুড়ঙ্গটা মূলত নিচে যে সুড়ঙ্গ রয়েছে, এই সুড়ঙ্গ নিচে যে আরেকটি পথের কথা বলা হচ্ছে, এই পথটি মূলত দেখা যাচ্ছে না, আসলে সেখান দিয়ে আলো একটু নামছে। তো দর্শক, আপনাদের আবারও নিয়ে যাচ্ছি লাইভে। এবং অনেক উৎসুক জনতা এই আয়নাঘর দেখতে আসছেন। 5 তলা নিচে আরো 5 থেকে 6 তলা পর্যন্ত নিচে নামাইছে না। আপনারা কোথা থেকে আসছেন? আমরা সাভার থেকে। মানে আপনারা দেখতে আসছেন? জি। আমার দেশ লাইভে 1 মিনিট কথা বলেন, 1 মিনিট কথা বলেন। আচ্ছা, মানে আপনারা দেখতে, মানে সাভার থেকে দেখতে আসছেন? জি, আমার এক্সাম ছিল, এক্সাম থেকে এখানে আসছি স্বৈরাচারের পতনের মূল দেখতে। ও আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তো এই একটা বিষয় জানতে চাই যে শেখ হাসিনা যদি আবার ব্যাক করে, এটা কি আপনারা চান? আসুক বাংলাদেশে আসুক, তার আমরা দেখাবো। আচ্ছা দর্শক, দেখতে পেলেন যে একজন নারী ছাত্রী কিভাবে তিনি এই মনের কথা এবং মনের অভিব্যক্তি তিনি প্রকাশ করলেন। বললেন যে শেখ হাসিনা শুধু এসেই দেখুক, এবং তিনি বললেন এবং তিনি তার মাকে নিয়ে এসছেন এই আয়নাঘরটি দেখতে। দর্শক, এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের যে পাশেই যে দালানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দালানটি মূলত তার যে বাড়ির যে পাশে মূলত যে দালানটি তৈরি করা হয়েছিল, এই দালানটি মূলত শেখ মুজিবুর রহমান যে ট্রাস্ট নামে যে গঠন হয়েছিল বলে জানা গেছে। এবং এখন পর্যন্ত এ ভবনটি গড়ে তোলার চেষ্টা করা হচ্ছিল এবং 2 তলা পর্যন্ত এটি করা হয়েছিল। এবং একজন বক্তব্য দিচ্ছে, আমরা সেটি শুনি। ন্যায় বিচারের জন্য দেশবাসী এবং বর্তমান যে সরকার আছেন, সেই সরকারের প্রতি আহ্বান জানাই, যতক্ষণ পর্যন্ত এই দেশের নৈরাজ্য উন্নয়ন হবে, হিংসা এবং অহংকার, ততক্ষণ পর্যন্ত যেন কোনো নির্বাচনের প্রস্তুতি না নেয়। আগে হিংসা এবং অহংকার বন্ধ করতে হবে, তারপরে নির্বাচন নিতে হবে। আমরা ছোট সময় জেনে আসছি, মইমুরবির কাছে জনগণ হল সর্বক্ষমতার উৎস, সরকার কোনো উৎস না। আজকে দেখেন আপামর জনসাধারণ এবং আমরা যারা ছাত্র জনতা সকলে মিলে যে একটা দেশের মঙ্গল হোক, খারাপ হোক, ভালো হোক, এই মঙ্গলটা আমি মনে করি সকলের জন্য। এখানে কোনো আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, শিবির না, সকলের জন্য একটা শুভ ফল, ঠিক আছে? অতএব আমি একজন অবসরপ্রাপ্ত সৈনিক, আমার এই মামলা এখন পর্যন্ত চলমান আছে। চট্টগ্রামে সাইবার ক্রাইম, এনএসআই মাসুদের বাবাবাদী এবং গাজীপুরে সে পুলিশবাদীরা 2টা মামলা করছে। কি কারণে মামলা দেওয়া হয়েছিল? মামলাটা করছে আমি তার সাথে চলিনে দীক্ষা সে এলাকায় যা সরকারি গাড়ি নিয়ে এলাকায় অস্ত্র নিয়ে যা এবং পাখিকে ফায়ার করে, মাছকে ফায়ার করে। আমি প্রেস লাইভে বক্তৃতা দিছি এবং তার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী সহ শেখ হাসিনা সহ 37 জায়গা দরখাস্ত দিলে তার প্রমোশন বন্ধ হয়। কিন্তু অদ্যবধি আমার মামলা তুলে নাই। আমার মামলা তোলার জন্য গোটা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে আমি উদারতা আহ্বান জানাই এবং আমার ক্ষতিপূরণের জন্য আমি আজকে এই 27 নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধুর মাজারে 35 নম্বর এই বাড়ির সামনে দাঁড়িয়ে সকলের সামনে আমার দুঃখটা উপস্থান করতে আমি বাধ্য হয়েছি। এবং অচিরে যাতে এই সরকার এনএসআই মাসুদ এবং এনএসআই রুবেলকে যেন ক্লোজ করে এবং আইনের আওতায় আনে। আচ্ছা, আপনি যে 32 নম্বর বাড়িতে এসে আপনার মনের দুঃখ বললেন, এই যে দৃশ্যটা আপনি দেখছেন, এই দৃশ্যটা দেখে আপনার কেমন মনে হচ্ছে? আমাকে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিয়েছিল 40 থেকে 50 জন লোক দিয়া। আমি জানতে পারছি হঠাৎ করে আল্লাহ পাক, সৈনিক মানুষ তো আমার কান চোখ সজাগ, আমি কিছু গেট তালা দিছি, আমাকে আর মারতে পারে নাই। সেখানে যে কি ভয়ানক অবস্থা গেছে সেটা আমি জানি, আমার আল্লাহ পাক জানে। কিন্তু আমি দর্শক, একজন অভিব্যক্তি করলো যে একজন এনএসআইয়ের একজন কর্মকর্তা তাকে মামলা দিয়েছিল এবং এই মামলা দেওয়ার কারণে তিনি আর তাকে প্রতিহিংসামূলকভাবে তাকে মামলা দেওয়া হয়েছিল।